কাল সন্ধ্যায় হঠাৎ তৎপরতা এসএসকেএম এ সুজয় কৃষ্ণ ভদ্রকে নিতে এলেন ইডি আধিকারিকরা। কণ্ঠস্বর নেওয়া হবে তার ভয়েস টেস্ট। তো সেই ভয়েস টেস্টও নেওয়া হলো জোকা ইএসআইতে নিয়ে গিয়ে। কিন্তু এই ভয়েস টেস্ট নেওয়ার যে আদালতের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কেন? আমার সঙ্গে রয়েছেন অর্ণব, প্রতিনিধি রয়েছেন। অর্ণব, কেন কালীঘাটের কাকু ডিভিশন বেঞ্চে, তার কি বক্তব্য? সুজয় কৃষ্ণ ভদ্র তার গলার নমুনা নেওয়া হবে, অথচ তিনি জানেনই না হাইকোর্ট এরকম একটা নির্দেশ দিয়েছে। তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। তার কিছু বলার জায়গা ছিল, কারণ ইতিমধ্যেই তিনি বিচারপতি দীপ্তঙ্কর ঘোষের বেঞ্চে থেকে একটি নির্দেশ পেয়েছেন, যে নির্দেশে বলা হয়েছে তিনি গলার নমুনা দিলেও সেটা নিম্ন আদালতে ব্যবহার করা যাবে না, ইডি আদালতে ব্যবহার করা যাবে না হাইকোর্টের অনুমতি ছাড়া। এই কথাগুলি শোনানো প্রয়োজন ছিল, তার শারীরিক অবস্থা কি সেটাও জানানো উচিত ছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা একক বেঞ্চ একতরফা যেভাবে নির্দেশ দান করেছেন এবং এই নির্দেশের কোনো কপিও তারা হাতে পাননি। এই অবস্থায় একজন নাগরিকের অধিকার রয়েছে যে কোনো নির্দেশ, কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ, সেটার ফোরাম অনুযায়ী সেটা আপার বেঞ্চে, এক্ষেত্রে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানানোর, কিন্তু সেই আইনি অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এই অবস্থায় ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেও ডিভিশন বেঞ্চ তাকে সিঙ্গেল বেঞ্চে আসার বা যাওয়ার পরামর্শ দেয়। দুপুর 1:10 নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানান যে তারা এই মামলায় অন্তর্ভুক্ত হয়ে তাদের বক্তব্য রাখতে চান এবং তাদের বক্তব্য না শুনে যেন তার বিরুদ্ধে আর কোনো নির্দেশ জারি না করা হয়। এই অবস্থায় বিচারপতি অমৃতা সিনহা তাদের যা বলার বক্তব্য সেটা লিখিত আকারে জানানোর জন্য পরামর্শ দেন। এর মধ্যে একটা খবর আমরা পাচ্ছি হাইকোর্ট প্রশাসন সূত্রে, ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন জানিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র জানিয়েছেন যাতে রেজিস্ট্রার জেনারেলের দপ্তর তাদের গতকালকে অমৃতা সিনহা বিচারপতি যে নির্দেশ দিয়েছেন ইডিকে, সেই নির্দেশে কপি যেন তারা হাতে পান। শেষ পর্যন্ত পাওয়া খবর তাতে আমরা জানতে পারছি সুজয় কৃষ্ণ ভদ্র শেষমেশ ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন এবং কাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা হতে পারে বলে আমরা সূত্র মাত্র জানতে পারি। বেশ অর্ণব, আরো একটি গুরুত্বপূর্ণ খবর আজ হাইকোর্ট চত্বর থেকে, আরো একটি গুরুত্বপূর্ণ খবর। প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের বেঞ্চ এবার রিপোর্ট চেয়েছে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ যেসব প্রভাবশালী যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলছে তাদের শারীরিক পরিস্থিতি কেমন, তাদের কি ট্রিটমেন্ট হচ্ছে, কেমন আছে তারা, সেই রিপোর্ট দিতে হবে। কি খবর রয়েছে অর্ণব? দেখো, এসএসকেএম হাসপাতাল আমাদের রাজ্যের অগ্রগণ্য একটি সরকারি হাসপাতাল এবং এই হাসপাতালে পরিষেবা প্রশ্নে আপোষ করছে। এই অভিযোগ এনে জোড়া জনস্বার্থ মামলা হয় এবং এই আপোষের প্রশ্নে নির্দিষ্টভাবে রাজ্যের রাজনৈতিক নেতা যারা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে গ্রেপ্তার হচ্ছেন, কি সিবিআই কি ইডি, তখনই তারা জেল হেফাজতে পৌঁছাতেই তারা এসএসকেএমকে শেল্টার হাউস হিসেবে বানাচ্ছেন। এই অভিযোগ শোনার পর প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম জানান যদি এই অভিযোগ সামনে আসে এবং তা যদি সত্য হয়, এবং শুধু তাই নয়, সিবিআই তরফে এটাও জানানো হয় যে সংবাদ মাধ্যমের একাংশে স্টিং অপারেশনে সামনে আসছে যে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি প্রচন্ড অসুস্থ, হাসপাতালে রয়েছেন এসএসকেএম এর, তিনি নাকি হাঁটাচলা করছেন, ওঠা নামা করছেন। এই বিষয়গুলি শোনার পর প্রধান বিচারপতি জানান অভিযোগ যদি সত্যি হয় তা অত্যন্ত গুরুতর, তা বলার অপেক্ষা রাখে না। যদি এই অভিযোগের ওপর আদালত এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ বা পর্যবেক্ষণ রাখছে না, কিন্তু আদতে এসএসকেএম এ কি ঘটেছে তার জন্য এসএসকেএম এর ডিরেক্টরকে তিনি নির্দেশ দিয়েছেন একটি রিপোর্ট পেশ করার, এবং সেই রিপোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক, সুজয় কৃষ্ণ ভদ্র তাদের চিকিৎসা আর কতদিন চলবে এসএসকেএম এ তার নির্দিষ্ট দিনও জানাতে এই ডিরেক্টর থেকে নির্দেশ দিয়েছেন, যে রিপোর্টে উল্লেখ করতে হবে। একই সঙ্গে কি ধরনের অসুস্থতা তাদের রয়েছে সেই বিষয়গুলিও নির্দিষ্ট করতে হবে এই রিপোর্ট, এবং রিপোর্ট পাওয়ার পরই 24শে জানুয়ারি এসএসকেএম এ পরিষেবার প্রশ্নে আপোষ, এই যে জোড়া জনস্বার্থ মামলা, সেক্ষেত্রে নির্দেশ বা পর্যবেক্ষণ রাখতে পারে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বেশ, ধন্যবাদ অর্ণব। এই জনস্বার্থ মামলাকারীর আইনজীবী সুস্মিতা সাহা দত্ত কি বলছেন শুনুন। ডিরেক্টর এসএসকেএম হসপিটালকে তিনি রিপোর্ট ফাইল করতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রর এবং আরো যারা সিবিআই ইডির হাতে অ্যারেস্টেড হয়ে যারা এখন এসএসকেএম এ রয়েছে তাদের সমস্ত হেলথ স্ট্যাটাস, যেটা মেডিকেল রিপোর্ট যেটা, সেটা দিতে হবে 24 তারিখের মধ্যে। এবং দ্বিতীয়ত যে অ্যালিগেশনটা করেছিলাম এখানে সেফ শেল্টার হিসেবে এসএসকেএম কে ব্যবহার করা হচ্ছে, অনারেবল বেঞ্চ খতিয়ে দেখবেন বলেছেন, এবং এটা বলেছেন যে যদি দেখা যায় যে সেন্ট্রাল এজেন্সিগুলো যাতে করে তাদের হাতে যারা ধরা পড়ছে তাদেরকে সেন্ট্রাল
সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালগুলোতে শিফট করানো যায়, ট্রিটমেন্ট করানো যায়, তাহলে দিস উইল বি বেটার। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকে, যেখানে ট্রলির অভাবে চাদরে করে ক্যান্সার রোগীকে নিয়ে যেতে হয়। ট্রলির অভাবে মানে ভাবছেন ট্রলি নেই? ট্রলি আছে, ট্রলি আছে, কিন্তু ট্রলির জন্য তো আপনাকে অরিজিনাল আধার কার্ড দেখাতে হবে। আর যদি ভুলে যান আপনি অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে, পকেট হাতড়ে যদি আপনি জেরক্স কপি দেখান, ফটোকপি দেখান, হবে না, হবে না। ওই দেখুন, শুনুন, আগে এই ছবি দেখে নিন, তারপরে শুনবেন যে কেন এইভাবে ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধাকে নিয়ে যেতে হচ্ছে। দেখছেন হাসপাতাল চত্বরে ভিড় জমে গেছে এই ছবি দেখার জন্য। ট্রলি থাকতেও মিলল না, ভয় আছে যদি ট্রলি চুরি হয়ে যায়, ট্রলিকেও চুরি করে নিয়ে যাবে। ট্রলি পেতে গেলে দেখাতে হবে অরিজিনাল আধার কার্ড। শুনুন কি বলেছে ওই বৃদ্ধার ছেলে, কি বলছে। হুইল চেয়ার বা স্ট্রেচার যাই হোক একটা কোথা থেকে পাওয়া যাক। যখন পেয়েছি তখন ওদের কাছে গেছি, আমরা কি অরিজিনাল আধার কার্ডটা আছে? আমরা না, জিরক্সটা আছে। অরিজিনাল আধার কার্ড আনতে বলে না, এটার কোনো ভ্যালু নেই, স্যালাইন লাগানো আছে, যে করে নিয়ে যাব, যখন দেবে না তো আর কি করব। এইভাবে চাদরে গুড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি এটা চাই সাধারণ লোকেদেরকে, যদিও ভুল ভ্রান্তিতে মানুষ ভুলে যায়, এখান থেকে এত বড় স্ট্রেচার কেউ নিয়ে যাবে না। চারিদিকে সিসি ক্যামেরা লেগে রয়েছে। আমার যেমনি দুর্ভোগী হয় মানে হতে হচ্ছে, অন্য কেউ না হোক। এই ছবি সবাই ভিড় করে দেখছেন, হাঁ করে দেখছেন, মন খারাপ করা ছবি। যারা দেখছেন তারাও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এই অমানবিক আচরণের সায় দিচ্ছেন না। জেরক্স দেখিয়ে তো আধার কার্ডে নাম্বার মারলে তো ওনার নামই এসে যাবে। ওনার তো ট্রলিটারও দেওয়া উচিত, একটা সাধারণ মানুষের তো ট্রলিটা দেওয়া উচিত। এটাই তো হচ্ছে মানে সাধারণ পাবলিক তাহলে এখানে বুঝবে কি যে আমাদের তাহলে পরিষেবা ঠিক মতন পাওয়া যাচ্ছে না, সরকার দিচ্ছে না ঠিক মতন, তাহলে এটাই তো খারাপ না। মানে একটা সব থেকে বড় কথা হচ্ছে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ, 75 বছরের বয়স, উনি তো আর ট্রলি তো নিয়ে ঘরে চলে যাবেন না। কি অবস্থা শহর কলকাতার সরকারি হাসপাতাল, ট্রলি নেই, চাদরে করে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা ধরে নেওয়া গেল বেডে পৌঁছলো, ব্যাপারটা বিরাট ব্যাপার। পেশেন্ট বেডে পৌঁছেছেন, একটা বিরাট ব্যাপার। এই তো এনআরএসে আপনি চাইলেও বেড মিলবে না, বেড না মিললে বেড কিভাবে পেতে হয় জানেন? যারা বেড পেয়েছেন, কত টাকা গুনে পেয়েছে জানেন? তাদের কথা শোনাবো, শুনুন। হ্যাঁ, রোগীকে বাঁচাতে পারেননি, কিন্তু তার আগে বেড পেয়েছেন। আর বেড কিভাবে পেয়েছেন শুনুন। কেউ আটকাবে না, আমি বলে দিচ্ছি। এই আমার বাড়িতে বলছে কি? হ্যাঁ হ্যাঁ। কত বয়স ছিল? এই তো 70 হয়নি। ওই বেড পাওয়া যাচ্ছিল না, তার জন্য দোতলায় নিয়েছিল প্রথমে, তখন বলছে বেড নেই, এর জন্য তারপরে কোথা থেকে কোথায় নেবে। তারপর কিভাবে ভর্তি করলেন? ওই তো আমার ভাই বললো আর আমার বর বললো যে দালাল নাকি কাকে ধরে তারপর লাস্টে ভর্তি করা। কত টাকা নিয়েছিল? 3,500 টাকা বলে নিয়েছিল, বলে দালাল। তারপরেও পারলেন না বাঁচাতে? না, তারপরে ওর বাবাকে বাঁচাতে পারলাম না। এইভাবে দালালদের কাছে পয়সা দিয়ে সিট নিতে হচ্ছে? এইভাবেই নিতে হচ্ছে, কি করব, আমাদের উপায় নেই তো। পেশেন্টকে নিয়ে এসেছি বাঁচাবার জন্যই তো, এখন সেটা তো পারলাম না তাকে বাঁচাতে। সবেতেই পয়সা? সবেতেই পয়সা। চিকিৎসা আদৌ ঠিক হয়েছে নাকি সঠিক তাও আমরা বুঝতে পারছি না। রিপোর্ট জানতে আছি, বলছে সব রিপোর্ট হবে তারপরে জানা যাবে। দালাল পয়সা চাইছে, সেই পয়সা দিয়ে ভর্তি করেছি আমি। বেড পাচ্ছিলেন না? না, 2000 টাকা দিতে হয়েছে। আর ওষুধ খাওয়াচ্ছি, সেও টাকা লাগছে। ওষুধ দিতে গেল পয়সা? হ্যাঁ, লোক রেখেছি 500 টাকা রাত। তো সরকারি এসে তাহলে আমরা কি করছি বলুন? আমরা কি করবো টাকা পয়সার জন্য? টাকা পয়সাই যদি লাগবে তো আমার দেশের নার্সিংহোম নেই না, লোকজন নেই। পদে পদে পয়সা, নার্সরা একটুকুনা দেখছে, একটুকুনা বেডে করে ঠেলি নিয়ে সব জায়গায় বলছে এই পয়সা দাও, চা খাওয়া, এ দাও তা দাও। চা খাওয়ার পয়সা, মিষ্টি খাওয়ার পয়সা, ওয়ার্ড বয়রা নার্সরা নাকি চাইছেন। নাকি বলছি, তার কারণ এগুলো তো অভিযোগ। নাকি বেড পেতে গেলে পয়সা দিতে হয় 3,500 টাকা, 2,000 টাকা। নাকি বলছি, কারণ এগুলো অভিযোগ। যতক্ষণ প্রমাণ না হবে ততক্ষণ তো বোঝা যাবে না সত্যি নাকি। আমরা খোঁজ নিয়ে কি দেখলাম জানেন? দালাল পেলাম, একজন দালাল। হ্যাঁ, যে দালাল বেড দেয়। ওই দেখুন, দেখাচ্ছি আপনাদের দালালের সঙ্গে কি কথা হলো।
হ্যাঁ দাদা, এসছি আমি একটু বাগনান থেকে এসছিলাম। আমার তো বাবা খুব হার্টের পেশেন্ট, খুব শরীরটা খারাপ হয়েছে। এখন ওই নার্সিংহোমে অনেক জায়গায় গেছিলাম, সেখানে তো খুব খরচাতে এই হসপিটালে এসছি, দুবার এসছিলাম, তো বেড নেই বলছে। তা পাড়ার লোকের কাছে একটা সন্ধান পেলাম, আপনার নামটা জানিয়ে বললো। তো দেখুন একটা যদি থাকে বেড খালি পাওয়া যায় না, এখন বেড খালি হতে হলে এখন ধরো একটু তোমাকে খরচা করতে হবে, বুঝলে না? তাহলে বেডটা সব তো খরচা করে আমি মানে প্রায় নিঃস্বর মতো হয়ে গেছি, তো অনেক খরচা করেছি। তা এই জায়গা খুব খারাপ, এই জায়গা বেড পাওয়া যায় না, এই জায়গা বেড খুব ভিড়, মানে প্রচণ্ড চাপ থাকে। এই জায়গা বেড ধরো আপনার হয়তো একটুগুলো খরচা করলে একটু হয়তো বেড পেতে পারে। তাও কিরকম খরচা হবে যদি হয়? 2-এর নিচে হবে না, বুঝলেন তো? তাও দুই কমপক্ষে দুই এরকম লাগবে। ঠিক আছে, এমনি সব বাড়িতে সব বেছে বুঝে প্রায় এখন লাস্ট পর্যায়ে এসেছি, তাও দেখি যদি বাবাকে বাঁচাতে পারি। তোমার ভরসায় রইল, যদি একটু কমের মধ্যে এর নিচে হবে না, ঠিক আছে? আপনি যদি এরকম হতে যদি আপনি পারেন তাহলে বলুন, আমি অনেক চেষ্টা করেছি, ঠিক আছে? এখন আপনি ভরসা। 2-এর নিচে হবে না, ঠিক আছে? জান আপনি বসেন, আমি দেখছি। ঠিক আছে, একটু দেখবেন। ঠিক আছে, কবে আসবো কবে আমি বলে দিচ্ছি, জান আপনি। ঠিক আছে। হ্যাঁ, চট করে বলে দিতে পারবেন, এ তো কোনো ব্যাপারই না, এ তো জল ভাত হামেশাই হচ্ছে, রোজ হচ্ছে। বেড এইভাবেই বিলি হচ্ছে। সরকারি হাসপাতালের বেড, যে বেড নিখরচায় পাওয়ার কথা, সেই বেড কেউ 2000, কেউ 3500 পেচ্ছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর নেই। আছে, হাসপাতাল কর্তৃপক্ষকে যখন জানানো হলো, কর্তৃপক্ষ কি বলছে শুনুন। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশকে বলা হয়েছে সাদা পোশাকে আরও বেশি নজরদারি বাড়াতে। বেশ, তো নজরদারি বাড়ান। আমাদের ক্যামেরায় যা ধরা পড়লো, সাদা পোশাকের পুলিশও নিশ্চয়ই তা ধরতে পারবে। হাসপাতালের কিছু কর্মীর যোগসাজশে চলছে দালাল চক্র, এনআরএস কর্তৃপক্ষের বক্তব্য তো সেরকমই। তো তাহলে তাদেরও চিহ্নিত করতে হবে। বেমালুম চুরি হচ্ছে, দামোদরের পার চুরি করে নিচ্ছেন, কেননা রিসর্ট বানাবেন। আর যেই সেই খবর করতে যাচ্ছি, কুকুর লেলিয়ে দেবেন হুমকি দিচ্ছেন। ভাবুন একবার, দেখুন। ওই মাটি কাটা হচ্ছে ওই কারণ। কে মাটি কেটেছে? হ্যাঁ, কে মাটি কেটেছে? দুলালবাবু ছিল এখানে? দুলালবাবু তো কাল স্বীকার করলেন তো মাটি কেটে, মাটি কাটছে। দুলালবাবু স্বীকার করেছে, আমাদের অন রেকর্ড আছে। আপনাদের কি কাজকর্ম থাকে না, শুধু এইসব নিয়ে পড়ে থাকেন নাকি? এটাই তো কাজ আমাদের। এখানে পেছনে খালি কি করে? হ্যাঁ, এটাই আমাদের কাজ। এটাই বাইরে যান, নাহলে রডের চাবিয়ে ওটাকে ছেড়ে দেবো। বাইরে গিয়ে দাঁড়ান। ডাকলেন তো দাদা, কি দাদা আপনি ডাকলেন? বাইরে গিয়ে দাঁড়ান। আমরা জোর করে ঢুকলাম। কুকুর লেলিয়ে দেবেন, কত বড় সাহস! আচ্ছা, কেন খবর করতে গিয়েছিলাম জানেন আমরা? তার কারণ এলাকার মানুষের অভিযোগ, এলাকার মানুষ ক্ষুব্ধ। দেখুন। নদীর চর, ওটা তো বাবুর জায়গা, ওটা নদীর চর বাবুর জায়গা হয় কি বলুন? ওই চরটা কেটে কি হবে? জলটা ঢোকাবে পুকুরে, তাই তো? না, তাহলে জল ঢোকা, জলটা কাছে নিয়ে আসতে আর কি, জলটা শেষ পেজ দিতে হয়, সৌন্দর্য আরো কাটার জন্য বাগানে শেষ পেজ দিতে হয়। সেই জন্য খালটাকে আগে পাঁচিলের কাছে নিয়ে আসছে। প্রাচীর না, প্রাচীর তাহলে তো পড়ে যাবে সব। আচ্ছা, এই হলো কেয়ারটেকার, ইনি কেয়ারটেকার। হ্যাঁ, আর এলাকার মানুষ, তাদের বক্তব্য শুনুন। এই দুলালবাবুদের কাজ হচ্ছে দামোদরের নদীর উপরে রিসর্ট বানিয়ে যেমন খুশি দামোদরকে ব্যবহার করা এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করা। এই রোজগারের একটি অংশ তৃণমূলের নেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া। সাংবাদিকরা গিয়েছিলেন, তো সেখানে দুলালবাবুর স্ত্রী কুকুর লেলিয়ে দেওয়ার কথা বলছেন। এটা কত নিম্নমানের, নিম্ন রুচি সম্পন্ন আচরণ এটা। এই মহিলা এবং দুলালবাবুর বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আবেদন করছি। পঞ্চায়েত ব্যবস্থা নেবে না? এ ধরনের ঘটনা হচ্ছে, দিনে দুপুরে নদীর পার চুরি হয়ে যাচ্ছে, কি ব্যবস্থা নেবে পঞ্চায়েত? রয়্যালিটি ব্যাপারটা বিএলআরও সাহেব ঠিক করেন, কিন্তু দামোদরের চর কেটে কেউ নিয়ে চলে যাবে মাটি বা কেটে বাড়িয়ে নেবে, এরকম তো বাঞ্ছনীয় নয়। বিএলআরও সাহেবকে আমরা নিশ্চয়ই বলবো, বিডিও সাহেবকেও বলবো
যে এটা দেখা দরকার। আগেও কিছু কিছু অভিযোগ এসেছিল, আমরা পদক্ষেপ নিয়েছি, এটার ক্ষেত্রেও নেওয়া হবে। কেপটাউনের খবরে নজর রাখতেই হবে। খেলার খবর কেপটাউন থেকে, একের পর এক রেকর্ড কেপটাউনে। এবার সংক্ষিপ্ততম টেস্টের তকমা পাচ্ছে ভারত সাউথ আফ্রিকার এই টেস্ট ম্যাচ। কেন? তার কারণ এত কম সময়ের মধ্যে একটা টেস্ট হয়ে গেল, অর্থাৎ দুটো চারটে ইনিংসের খেলা হয়ে গেল। এর আগে কখনো হয়েছে কি জানি। আমার সঙ্গে রয়েছে ইরন প্রতিনিধি। ইরন, এর থেকে কম বল খেলা হয়েছে এরকম কোনো টেস্টের নজির বোধহয় আর নেই। একদমই, দেখো 1.5 দিন 33টা উইকেট পড়লো এবং প্রথমবার এশিয়ার কোনো দল হিসেবে ভারত তো বটেই কেপটাউন, দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মাঠে টেস্ট জয় করলো। শুধু টেস্ট জয় করলো, 7 উইকেটে জিতলো, শুধু তাই নয়, একটা টেস্ট ক্রিকেটের 100 বছরের উপর ইতিহাসে নয়া ইতিহাস লেখা হয়ে গেল। কারণ সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে ভারত দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট। সব মিলিয়ে 642 বল খেলা হয়েছে, মানে 107 ওভার। এর আগে 1900 এবং যে টেস্ট ম্যাচে ফলাফল হলো, এর আগে কম বল খেলা হয়েছে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ এরকম তো আছে, কিন্তু যেই টেস্টে ফলাফল হলো সবচেয়ে কম সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ হিসেবে ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে। এর আগে 1932 সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ ছিল। সেই প্রায় 100 বছরের কাছাকাছি, 90 বছরের আগে সেই ইতিহাস ভেঙে গেল। সেখানে হয়েছিল 656 বল, তবে সেই তার চেয়েও আরো কম, আরো 14 বল কম, মাত্র 107 ওভারে। এবং ভারতকে জিততে গেলে দ্বিতীয় ইনিংসে মাত্র 79 রান করতে হতো। তাতেও ভারতের 3 উইকেট চলে গেল। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান, যশস্বী জয়সওয়াল তিনিও আউট হলেন, কিন্তু শেষ পর্যন্ত 80 রানটা মাত্র কাপড় ছিল এবং সেটা ভারত করে ফেললো। প্রথমবার 1993 সাল থেকে দক্ষিণ আফ্রিকায় প্রথম কেপটাউনের টেস্ট জিতলো ভারত এবং তারই সঙ্গে হয়ে গেল একাধিক রেকর্ড, গড়ে উঠল ইতিহাস।